প্রিয় ছাত্রছাত্রীরা, তোমাদেরকে আজকের অনলাইন ক্লাসে স্বাগতম জানাচ্ছি। আমি মোহাম্মদ রেজাউল করিম, প্রভাষক, রসায়ন, সাতকানিয়া সরকারি কলেজ, চট্টগ্রাম। আজকে আমরা বোর পরমাণু মডেলের প্রয়োগের দ্বিতীয় অংশ নিয়ে আলোচনা করব, সাথে কিছু গাণিতিক সমস্যা নিয়েও আলোচনা করব। গত ক্লাসে আমরা n-তম কক্ষপথে ইলেকট্রনের বেগ এবং n-তম কক্ষপথে ব্যাসার্ধ এই দুটো বিষয় নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমরা n-তম কক্ষপথে আবর্তনশীল ইলেকট্রনের মোট শক্তি নির্ণয় এই বিষয়টা নিয়ে প্রথমে আলোচনা করব। তাহলে শুরু করা যাক। n-তম কক্ষপথে আবর্তনশীল ইলেকট্রনের শক্তি। তো শক্তি বলতে এখানে ইলেকট্রনের দুই ধরনের শক্তি থাকে, একটা হচ্ছে গতিশক্তি, একটা হচ্ছে স্থিতিশক্তি। কারণ হচ্ছে ইলেকট্রন যেহেতু n-তম কক্ষপথে বা একটা নির্দিষ্ট কক্ষপথে ঘূর্ণনরত অবস্থায় আছে, আবর্তনশীল আছে, সুতরাং তার একটা গতিশক্তি থাকবে। আবার ইলেকট্রনটা নিউক্লিয়াস থেকে একটা নির্দিষ্ট দূরত্বের কক্ষপথে অবস্থিত, সেই জন্য তার স্থিতিশক্তিও থাকবে। তাহলে দুই ধরনের শক্তি মিলেই মোট শক্তি হবে। সুতরাং n-তম কক্ষপথে ইলেকট্রনের মোট শক্তি সমান গতিশক্তি যোগ স্থিতিশক্তি। এখন গতিশক্তি কতটুকু হবে বা স্থিতিশক্তি কি পরিমাণ হবে যদি আমরা দেখি। m ভর বিশিষ্ট ইলেকট্রনটা বি ব্যাগে কক্ষপথে আবর্তনশীল। আমরা এর আগের ক্লাসে যেটা যখন ব্যাসার্ধ নির্ণয় করছিলাম তখন বলেছিলাম যে ইলেকট্রনের ভর m এবং ইলেকট্রনটা বি ব্যাগে আবর্তনশীল। ধরে নিলাম ইলেকট্রনটা ভর এবং সেটা কক্ষপথে বি ব্যাগে আবর্তনশীল আছে, সুতরাং তার গতিশক্তি হবে হাফ এম বি স্কোয়ার। এটা আমরা জানি, ভর m এবং ব্যাগ বি হলে গতিশক্তি হয় হাফ এম বি স্কোয়ার। এবং জেড ই চার্জযুক্ত নিউক্লিয়াস থেকে আর ব্যাসার্ধের কক্ষপথে অবস্থানরত ইলেকট্রনের স্থিতিশক্তি হচ্ছে মাইনাস জেড ই স্কোয়ার ডিভাইড বাই আর। এখানে ইলেকট্রন নিউক্লিয়াসের চার্জ হচ্ছে জেড ইন্টু ই, অর্থাৎ জেড হচ্ছে পারমাণবিক সংখ্যা, যেটা গত ক্লাসে বলেছিলাম। জেড হচ্ছে পারমাণবিক সংখ্যা আর ই হচ্ছে ইলেকট্রন অথবা প্রোটনের চার্জ। তাহলে নিউক্লিয়াসে মোট চার্জ আছে জেড ইন্টু ই, আর সেই নিউক্লিয়াস থেকে আর ব্যাসার্ধের কক্ষপথে ইলেকট্রনটা অবস্থিত। ইলেকট্রনটা যে কক্ষপথে অবস্থিত সেটা নিউক্লিয়াস থেকে আর দূরত্বে অবস্থিত আর কি। জেড ই চার্জযুক্ত নিউক্লিয়াস থেকে আর ব্যাসার্ধে কক্ষপথে অবস্থানরত ইলেকট্রনের স্থিতিশক্তি সমান হচ্ছে জেড মাইনাস জেড ই স্কোয়ার ডিভাইড বাই আর। এখন এই মাইনাস জেড ই স্কোয়ার ডিভাইড বাই আর এটা কোথা থেকে আসলো, এটা যদি আমরা একটু দেখি। এটা হচ্ছে ইলেকট্রন যখন নিউক্লিয়াস থেকে অসীম দূরত্বে থাকে তখন সেই ইলেকট্রনের সাথে নিউক্লিয়াসের কোনো আকর্ষণ বা বিকর্ষণ বল থাকে না, সেই জন্য তখন ইলেকট্রনের শক্তিটা শূন্য ধরা হয়। আর ইলেকট্রন যখন নিউক্লিয়াস থেকে আর দূরত্বে অবস্থান করে তখন এই যে অসীম দূরত্ব থেকে নিউক্লিয়াস থেকে আর দূরত্বে ইলেকট্রন থেকে আনার জন্য যেটুকু কাজ করতে হয় সেই পরিমাণ কাজই ওই ইলেকট্রনের মধ্যে স্থিতিশক্তি হিসেবে সঞ্চিত হয় বা জমা হয়। কি বললাম, ইলেকট্রন যখন নিউক্লিয়াস থেকে অসীম দূরত্বে থাকে তখন সেই ইলেকট্রনের শক্তি শূন্য ধরা হয়, কারণ তখন ইলেকট্রনের সাথে নিউক্লিয়াসের কোনো বল বা কোনো প্রভাব থাকে না। কিন্তু যখন ইলেকট্রনটাকে আর দূরত্বে নিয়ে আসা হয় অসীম থেকে, তখন এই অসীম থেকে আর দূরত্বে ইলেকট্রনটাকে আনার জন্য যতটুকু কাজ করতে হয় সেই কাজের পরিমাণটাই হচ্ছে ইলেকট্রনের মধ্যে স্থিতিশক্তি হিসেবে সঞ্চিত হয় বা জমা হয়। তাহলে আর দূরত্বে থাকা ইলেকট্রনের উপর নিউক্লিয়াসের আকর্ষণ বল, এটা আমরা কুলম্বের সূত্র দিয়ে বাইর করতে পারি। কুলম্বের সূত্র, ইলেকট্রনটা হচ্ছে নিউক্লিয়াস থেকে আর দূরত্বে আছে, তাহলে নিউক্লিয়াসের চার্জ হচ্ছে জেড ই আর ইলেকট্রনের চার্জ হচ্ছে ই,
সুতরাং চার্জের গুণফল হচ্ছে জেডি ইন্টু ই ডিভাইডেড বাই দূরত্বটা হচ্ছে আর, তাহলে ডিভাইড বাই আর স্কোয়ার। এটা হচ্ছে দুটি চার্জিত বস্তু কণার মধ্যে আকর্ষণ বলের মান তাদের দূরত্বের গুণফলের সমানুপাতিক, তাদের চার্জের গুণফলের সমানুপাতিক এবং দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। সেখান থেকে আমরা এটা লিখতে পারি আর দূরত্বে থাকা ইলেকট্রনের উপর নিউক্লিয়াসের আকর্ষণ বল জেড ই ইন্টু ই ডিভাইড বাই আর স্কোয়ার, অর্থাৎ জেড ই স্কোয়ার ডিভাইড বাই আর স্কোয়ার। এইটা হচ্ছে নিউক্লিয়াসের সাথে ইলেকট্রনের আকর্ষণ বল, যে ইলেকট্রনটা আর দূরত্বে অবস্থিত আছে। এখন এই আকর্ষণ বলটাকে আমরা যদি ইন্টিগ্রেশন করি তখনই আমরা কাজের পরিমাণ অথবা স্থিতিশক্তিটা পেয়ে যাব। আমরা স্থিতিশক্তিটা হবে, এটাকে আমরা ইন্টিগ্রেশন করতেছি, তোমরা ম্যাথে নিশ্চয়ই ইন্টিগ্রেশন সম্পর্কে জেনেছ। তাহলে এটা হচ্ছে অসীম দূরত্ব থেকে আর দূরত্বে নিয়ে আসতেছে, তাহলে জেড ই স্কোয়ার ডিভাইড বাই আর স্কোয়ার ইন্টু ডি আর, এটাকে আমরা ইন্টিগ্রেশন করলাম। তাহলে পাওয়া যাচ্ছে জেড ই স্কোয়ার কে সামনে নিয়ে আসছি আমরা, আর এটা এখানে তোমার চলক, তাহলে জেড ই স্কোয়ার ইন্টু 1 বাই আর স্কোয়ার ডি আর। এরপরে এটা থেকে আমরা পাবো মাইনাস জেড ই স্কোয়ার ডিভাইড বাই আর, এটাকে ইন্টিগ্রেশন করে এটা পাওয়া যায়। তাহলে এইটুকুই মানে জেড ই স্কোয়ার ডিভাইড বাই মাইনাস জেড স্কোয়ার ডিভাইড বাই আর, এই পরিমাণ কাজ তোমার ইলেকট্রনটাকে অসীম দূরত্ব থেকে আর দূরত্বে নিয়ে আসতে হলে করতে হয়। আর সেই জন্য এই এই পরিমাণ কাজের পরিমাণ যতটুকু, সেটাই ইলেকট্রনের মধ্যে স্থিতিশক্তি হিসেবে জমা হবে। তাহলে ইলেকট্রনের স্থিতিশক্তি হচ্ছে মাইনাস জেড স্কোয়ার ডিভাইড বাই আর। এখন আমরা যদি এই দুইটা মান এখানে বসাই, গতিশক্তি হাফ এম বি স্কোয়ার আর স্থিতিশক্তি মাইনাস জেড স্কোয়ার ডিভাইড বাই আর, এটা বসালে আমরা মোট শক্তি এইভাবে বের করতে পারি। এখান থেকে পাওয়া যায় হাফ এম, এখানে ভি, গত ক্লাসে আমরা ভি এর একটা মান পেয়েছিলাম, তোমরা যদি গত ক্লাসটা দেখো তাহলে অবশ্যই দেখতে পাবো ভি স্কোয়ার ইকুয়াল টু জেড স্কোয়ার ডিভাইড বাই এম আর, এরকম একটা সমীকরণ আমরা পেয়েছিলাম। ভি স্কোয়ার সমান জেড স্কোয়ার ডিভাইড বাই এম আর, তাহলে এখানে হাফ এম ভি স্কোয়ারের সেখানে ভি স্কোয়ারের মান বসাই দিলাম। এরপরে তোমার কাটাকাটি যাবে, এম আর এম এম কাটা গিয়ে কি থাকতেছে, হাফ জেড স্কোয়ার ডিভাইড বাই আর মাইনাস জেড স্কোয়ার ডিভাইড বাই আর। তাহলে দেখো এখানে যদি আমি হাফ চিন্তা না করি, জেড স্কোয়ার ডিভাইড বাই আর মাইনাস জেড স্কোয়ার ডিভাইড বাই আর, অর্থাৎ এটা একটা নির্দিষ্ট সংখ্যা যদি তুমি চিন্তা করো, তাহলে প্রথমটা হচ্ছে হাফ আর পরেরটা হচ্ছে পূর্ণ। অর্থাৎ এটাকে যদি আমি এ ধরি, মানে হাফ এ মাইনাস এ, এরকমই তো হচ্ছে জেড স্কোয়ার ডিভাইড বাই আর, এটাকে যদি এ হিসেবে চিন্তা করো তাহলে হাফ এ মাইনাস এ, জেড স্কোয়ার ডিভাইড বাই আর কে যদি মনে মনে এ ধরে এ চিন্তা করো, তাহলে আমরা কি লিখতে পারি, হাফ এ মাইনাস এ, জেড স্কোয়ার সমান যদি এ ধরো, তুমি মনে মনে এ কল্পনা করো, এটা ধরলাম এ, তাহলে হাফ এ মাইনাস এ, তো হাফ এ থেকে মাইনাস এ বিয়োগ করলে মাইনাস হাফ এ থাকবে, কি থাকবে, মাইনাস হাফ এ থাকবে। এটা মুছে দিচ্ছি আমি। তাহলে এরপরে আমরা যদি দেখি, এখান থেকে আমরা পাই সমান মাইনাস জেড স্কোয়ার ডিভাইড বাই 2r, অর্থাৎ এইটা হচ্ছে 2টা হচ্ছে নিচে, মানে এটা হচ্ছে হাফ, মাইনাস হাফ জেড স্কোয়ার ডিভাইড বাই আর, মাইনাস হাফ জেড স্কোয়ার ডিভাইড বাই আর। তো এখানে আমরা আর এর মান তো আমরা গত ক্লাসে বের করেছিলাম, আর হচ্ছে ব্যাসার্ধ, আর এর মানটা এখানে যদি বসাই দিই, তাহলে আর সমান এন স্কোয়ার এস স্কোয়ার ডিভাইড বাই 4 5 স্কোয়ার এম জেড স্কোয়ার, এটা ছিল আর এর মান, এন স্কোয়ার এস স্কোয়ার ডিভাইড বাই 4 5 স্কোয়ার এম জেড স্কোয়ার, গত ক্লাসে আমরা বের করেছিলাম। তো সে আর এর মানটা আমরা এখানে বসাই দিলাম। তো সমীকরণটা দেখো,
এই জায়গায় আর কিন্তু কোথায় আছে, নিচে আছে, সেই জন্য আর এর মান বসাই দিলে এটা উল্টে যাবে, আমরা এখানে উল্টে লিখছি, মানে এন স্কোয়ার এস স্কোয়ার নিচে আর 4 পাই স্কোয়ার এম জেড স্কোয়ার উপরে উঠে গেছে, নিচে আছে। তাহলে এখানে 2 উপরে নিচে আর এখানে 4 উপরে, কাটাকাটি গিয়ে 2 থাকবে, অর্থাৎ টোটালি আমরা যদি কাটাকাটি করি এটা পাচ্ছি মাইনাস 2 পাই স্কোয়ার এম জেড স্কোয়ার e⁴ ডিভাইডেড বাই এস স্কোয়ার এন স্কোয়ার, মাইনাস 2 পাই স্কোয়ার এম জেড স্কোয়ার e⁴ ডিভাইডেড বাই এন স্কোয়ার এস স্কোয়ার, এটা পাওয়া যায়। তাহলে এটা হচ্ছে n-তম কক্ষপথে অবস্থিত একটা ইলেকট্রনের মোট শক্তি। মোট শক্তি তাহলে En সমান মাইনাস 2 পাই স্কোয়ার এম জেড স্কোয়ার স্কোয়ার ডিভাইডেড e⁴ ডিভাইড বাই এন স্কোয়ার স্কোয়ার। এই সমীকরণটাও খুব ইম্পর্টেন্ট, এটাও তোমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে। এই সমীকরণটা খুবই ইম্পর্টেন্ট, এটাকেও মনে রাখতে হবে। তাহলে আমরা n-তম কক্ষপথে ইলেকট্রনের মোট শক্তি পেলাম। আমি যদি আরেকটু সংক্ষেপে বলে আসছি, ইলেকট্রনটা n-তম কক্ষপথে গতিশীল আছে, তো গতিশীল যেহেতু আছে তাহলে তার গতিশক্তি থাকবে। আবার সেটা নিউক্লিয়াস থেকে আর ব্যাসার্ধের একটা বৃত্তাকার কক্ষপথে অবস্থিত আছে, অর্থাৎ নিউক্লিয়াস থেকে আর দূরত্ব অবস্থিত আছে, সেই জন্য তার একটা স্থিতিশক্তিও থাকবে। এখন গতিশক্তি কি, আমরা গতিশক্তি জানি ভর যদি এম হয় আর ব্যাগ ব্যাগ যদি বি হয়, তাহলে গতিশক্তি হচ্ছে হাফ এম বি স্কোয়ার। আর স্থিতিশক্তিটা কোথা থেকে পাবো, আর স্থিতিশক্তিটা হচ্ছে ইলেকট্রন যখন নিউক্লিয়াস থেকে অসীম দূরত্বে থাকে তখন তার শক্তি শূন্য ধরা হয়, কারণ ইলেকট্রনের সাথে নিউক্লিয়াসের কোনো প্রভাব থাকে না ইলেকট্রনের উপরে। ইলেকট্রন যখন অসীম দূরত্বে থাকে তখন ইলেকট্রনের শক্তি শূন্য ধরা হয়, কারণ ইলেকট্রনের উপর নিউক্লিয়াসের কোনো প্রভাব থাকে না। কিন্তু সেই ইলেকট্রনটা যখন আর দূরত্বে নিয়ে আসা হয় তখন এই অসীম থেকে আর দূরত্বে আনতে একটা কাজ করতে হয়, যতটুকু কাজ করতে হয় সেই কাজের পরিমাণ ই ইলেকট্রনের মধ্যে কি থাকে, স্থিতিশক্তি হিসেবে জমা হতে থাকে। তাহলে যত ইলেকট্রনকে নিউক্লিয়াসের কাছে কাছে আনবে ততই কাজের পরিমাণ বেশি হবে, সুতরাং তার শক্তিও তত কি হবে, বেশি, মানে স্থিতিশক্তি তত বেশি হবে। তো সেই জন্য নিউক্লিয়াসের চার্জ হচ্ছে জেটি, আর নিউক্লিয়াস থেকে আর ব্যাসার্ধে কক্ষপথে অবস্থিত ইলেকট্রনের স্থিতিশক্তি হচ্ছে মাইনাস জেড ই স্কোয়ার ডিভাইড বাই আর। সেটা কিভাবে বাইরে হলো, ইন্টিগ্রেশনের মাধ্যমে আমরা এখানে দেখাইছি। তো এই দুইটা শক্তি বসালাম, বসায়ে পরে সেখান থেকে গত ক্লাসে আমরা ভি স্কোয়ারের একটা মান পাইছিলাম, এখানে হাফ এম ভি স্কোয়ার এর জায়গায় ভি স্কোয়ারের মানটা বসাই দিলাম, এই জায়গায় ভি স্কোয়ারের মানটা বসাই দিলাম। বসানোর পরে তোমার হিসাব নিকেশ করে আমরা সর্বশেষ পেলাম যে মাইনাস 2 পাই স্কোয়ার এম জেড স্কোয়ার e⁴ ডিভাইডেড বাই এন স্কোয়ার এস স্কোয়ার। তাহলে এইটাই হচ্ছে n-তম কক্ষপথে অবস্থিত ইলেকট্রনের মোট শক্তি। n-তম কক্ষপথে ইলেকট্রনের শক্তিকে আমরা En বলি। সুতরাং মোট শক্তি En সমান মাইনাস 2 পাই স্কোয়ার এম জেড স্কোয়ার e⁴ এন স্কোয়ার এস স্কোয়ার। তাহলে দেখো এখানে শক্তির পরিমাণটা কিন্তু নেগেটিভ আসছে। তো শক্তির পরিমাণ কেন নেগেটিভ আসছে, শক্তির পরিমাণ নেগেটিভ আসছে কেন, এটার কারণ হচ্ছে ইলেকট্রন যখন নিউক্লিয়াস থেকে অসীম দূরত্বে থাকে সেই ইলেকট্রনের উপর নিউক্লিয়াসের কোনো প্রভাব থাকে না, তখন তার শক্তিকে শূন্য ধরা হয়। কিন্তু যখন ইলেকট্রনটা নিউক্লিয়াসের কাছে আসতে থাকে ততই এই যে কাছে আসার জন্য যে কাজ করতে হয় সেই কাজটা ইলেকট্রন নিজে ব্যয় করে, সেই জন্য ইলেকট্রনের শক্তি আস্তে আস্তে কি কমে যায়, এই জন্য মোট শক্তিটা কি হবে, নেগেটিভ হবে। তাহলে কি বললাম, অসীম দূরত্বে যখন ইলেকট্রন থাকে তখন সেই ইলেকট্রনের শক্তিটা শূন্য ধরা হয়, আর ইলেকট্রন যতই নিউক্লিয়াসের কাছে আসতে থাকে ততই ইলেকট্রনকে কাজ করতে হয়, ফলে তার শক্তি ব্যয় হয়। এখন শূন্য থেকে যদি ব্যয় হয় মানে কমে যায় তাহলে সেটা নেগেটিভ হবে। তাহলে যত কাছে আসতে থাকবে তত ইলেকট্রনের শক্তি আস্তে আস্তে কি কমতে থাকবে, সেই জন্য এই মোট শক্তির পরিমাণটা ঋণাত্মক। এখন আসো এটা হচ্ছে n-তম কক্ষপথের শক্তি। তাহলে প্রথম কক্ষপথের শক্তিটি
এটাকে আমরা 1 নম্বর সমীকরণ দিলাম। এখন প্রথম কক্ষপথের জন্য n এর মান 1, সুতরাং প্রথম কক্ষপথের শক্তি E1 সমান হচ্ছে -2π² mz²e⁴। আচ্ছা, এখানে n স্কোয়ারটা হবে না, n স্কোয়ার হবে না, একটু ভুল হয়েছে। এই n স্কোয়ারটা এখানে থাকবে না, n স্কোয়ার থাকবে না, n এর মান 1 হয়ে গেলে n স্কোয়ার থাকবে না, তাহলে -2π²mz²e⁴ ডিভাইডেড বাই h²। এইটা হচ্ছে প্রথম কক্ষপথের শক্তি। এটা প্রথম কক্ষপথের শক্তি। এটাকে আমরা যদি আরেকটা ইকুয়েশন দিই, 2 নম্বর ইকুয়েশন দিই। এখন আমরা প্রথম কক্ষপথের শক্তি আর n-তম কক্ষপথের শক্তির মধ্যে সম্পর্ক স্থাপন করব। তাহলে সম্পর্ক স্থাপন করলে কি হবে, 1 নং সমীকরণকে 2 নং সমীকরণ দ্বারা ভাগ করব। ভাগ করলে en ডিভাইড বাই E1 সমান 1/n²। বাকি সবগুলো কি কাটাকাটি চলে যাবে, থাকবে 1/n²। তো সেখান থেকে আমরা লিখতে পারি En সমান E1 ইন্টু 1/n²। এটা হচ্ছে n-তম কক্ষপথ এবং প্রথম কক্ষপথের শক্তির মধ্যে সম্পর্ক। এখন আমরা কিছু গাণিতিক সমস্যা দেখব। এই পর্যন্ত আমরা যে কয়েকটা গাণিতিক তোমার সূত্র পেলাম সেগুলো কি ছিল, প্রথমে পাইছিলাম ইলেকট্রনের কৌণিক ভরবেগ অ্যাম্পিয়ার সমান nh ডিভাইড বাই টোয়াইস পাই। বোরের দ্বিতীয় প্রস্তাবনা থেকে এটা পাওয়া গেছিল, অ্যাম্পিয়ার সমান nh ডিভাইড বাই টোয়াইস পাই। এরপরে পাইছিলাম বোরের তৃতীয় প্রস্তাবনা থেকে শোষিত বা বিকিরিত শক্তি ডেল্টা ই সমান E2 মাইনাস E1 সমান h নিউ। সেখান থেকে আমরা লিখতে পারি hc ডিভাইড বাই ল্যামডা, নিউ সমান হচ্ছে c ডিভাইড বাই ল্যামডা। এখানে কোনটা কি সেটা নিশ্চয়ই তোমরা জানো, গত এর আগের ক্লাসে আমরা এগুলো আলোচনা করেছিলাম। n-তম কক্ষপথের ব্যাসার্ধ rn সমান n² h² ডিভাইড বাই 4π² mz² এটা আরেকটা খুব ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ সূত্র। n-তম কক্ষপথে ইলেকট্রনের ব্যাগ vn সমান 2πz² ডিভাইড বাই ns। n-তম কক্ষপথে ইলেকট্রনের ব্যাগ, এটার সমীকরণ পাইছিলাম 2πz² ডিভাইড বাই ns। আর আজকে সর্বশেষ যেটা পেলাম সেটা হচ্ছে n-তম কক্ষপথে আবর্তনশীল ইলেকট্রনের মোট শক্তি En সমান -2π² mz² ডিভাইড বাই n²। এই ছিল আমাদের সূত্র বা যেগুলো আমরা গত 2-3টা ক্লাসে প্রতিপাদন করে পেয়েছিলাম বিভিন্ন লেকচারের মাধ্যমে। তো এই সূত্রগুলোর উপরে আজকে আমরা কয়েকটা গাণিতিক সমস্যা সমাধান করব। এগুলো অনেক সময় পরীক্ষায়ও আসে, অবজেক্টিভ এমসিকিউতে আসে। তাহলে আমরা যদি দেখি প্রথম গাণিতিক সমস্যাটা কি দেখি, হাইড্রোজেন পরমাণুর চতুর্থ কক্ষপথের ব্যাসার্ধ 8.5 ইন্টু 10⁻10 মিটার। উক্ত কক্ষে ইলেকট্রনগুলির গতিবেগ নির্ণয় করো। তাহলে তোমাকে দেখতে হবে এখানে কি দেওয়া আছে আর কি বাইর করতে বলছে। তাহলে দেওয়া আছে কি হাইড্রোজেন পরমাণু চতুর্থ কক্ষপথ, এর ব্যাসার্ধ দেওয়া আছে। তাহলে এখানে হাইড্রোজেন পরমাণু যেহেতু বললো চতুর্থ কক্ষপথ বলছে, তাহলে n এর মান দেওয়া আছে, চতুর্থ কক্ষপথ মানে n এর মান 4, ব্যাসার্ধ মানে r দেওয়া আছে। আমাদেরকে বাইর করতে বলবে ইলেকট্রনটির গতিবেগ মানে বেগ অর্থাৎ v বাইর করতে হবে। তাহলে এটা আমরা mvr = nh ডিভাইড বাই টোয়াইস পাই এই সূত্র দিয়ে বাইর করতে পারি। কারণ এখানে mটা ইলেকট্রনের ভর আমরা জানি, v ব্যাগ এটা বাইর করতে হবে, r দেওয়া আছে, ব্যাসার্ধ দেওয়া আছে, n হচ্ছে কক্ষপথ এর ক্রম সেটাও দেওয়া আছে 4, h এবং ফাই হচ্ছে ধ্রুবক। তাহলে এখান থেকে আমরা সহজে ইলেকট্রনের ব্যাগ বাইর করতে পারি। তাহলে ব্যাগ সমান হবে nh ডিভাইড বাই টোয়াইস ফাই আর এম। আমরা এম আরটাকে ডান পাশে নিয়ে আসলে b সমান পাবো nh ডিভাইড বাই টোয়াইস পাই আর এম। তো এখানে n হচ্ছে কি কক্ষপথের ক্রম, সেটা হচ্ছে চতুর্থ কক্ষপথ যেহেতু বলছে, তাহলে n এর মান 4, h হচ্ছে প্লাঙ্কের ধ্রুবক,
যেটা হচ্ছে 6.626 ইন্টু 10 ইনভার্স 34 জুল সেকেন্ড। এটাকে তুমি এসআই এককে বসাচ্ছি আমরা এখানে, যেহেতু ব্যাসার্ধটা এসআই একক মানে মিটারে আছে মানে এসআই এককে আছে, সেই জন্য প্লাঙ্কের ধ্রুবকটাও এসআই এককে বসাবো। তারপরে ভর, ইলেকট্রনের ভর হচ্ছে 9.1, হচ্ছে ইলেকট্রনের ভর 9.1 ইন্টু 10 ইনভার্স 31 কেজি। এটাকে আমরা এসআই এককে বসাচ্ছি। এরপরে হচ্ছে কক্ষপথের ব্যাসার্ধ আর, যেটা 8.5 10 ইনভার্স 10 মিটার দেওয়া আছে। এখন তোমার যে এখানে যে রাশিগুলো আছে সবগুলোকে কিন্তু একই এককে বসাইতে হবে, অর্থাৎ সবগুলোকে হয় এসআই এককে বসাইতে হবে অথবা সিজিএস এককে বসাইতে হবে। মানে একটা যদি সিজিএস এ বসাও বাকিগুলো সিজিএস এ বসাইতে হবে, একটা যদি এসআই এককে বসাও বাকিগুলো। যেমন এখানে প্লাঙ্কের ধ্রুবক আমরা এসআই একক জুল সেকেন্ডে বসাইছি, যদি আমরা আর্ক সেকেন্ডে বসাইতাম মানে সিজিএস এ বসাইতাম তাহলে হতো 10 ইনভার্স মাইনাস 37 27 6.626 ইন্টু 10 ইনভার্স মাইনাস 27 আর্ক সেকেন্ড। এটা হচ্ছে সিজিএস এ। তখন কিন্তু আমার বরটাকে গ্রামে বসাইতে হতো এবং কক্ষপথের ব্যাসার্ধ যেটা সেটাকে সেন্টিমিটার বসাইতে। তাহলে তুমি প্রত্যেকটা রাশিকে একই এককে বসাতে হবে। এখন এই মানগুলো যদি আমরা এখানে বসাই দিই, এন এর মান 4, এইচ এর মান 6.626 ইন্টু 10 ইনভার্স 34 ডিভাইড বাই 2, ফাই হচ্ছে 3.14, এম হচ্ছে 9.1 10 ইনভার্স 31, আর হচ্ছে 8.5 10 ইনভার্স 10। তো এগুলোকে তুমি হিসেব করলে পাওয়া যাচ্ছে 5.4298 ইন্টু 10 টু দি পাওয়ার 5 মিটার পার সেকেন্ড। যেহেতু আমরা এগুলো এসআই একক বসাচ্ছি সুতরাং ব্যাগের এককও আমরা এসআই একক অর্থাৎ মিটার পার সেকেন্ড পাবো। তাহলে এটা হচ্ছে তোমার ইলেকট্রনটির গতিবেগ বা ব্যাগ। এভাবে তোমাকে চিন্তা করতে হবে প্রশ্নে কি দেওয়া আছে আর তোমাকে কি বাইর করতে হবে। প্রশ্নে কি কি দেওয়া আছে এটা বের করে আর কি বাইর করতে হবে এটা চিন্তা করো, তুমি কোন সমীকরণটা ব্যবহার করবা এটা তোমাকে চিন্তা করতে হবে। কি বললাম, প্রশ্নে কি কি মান দেওয়া আছে এবং কোন মানটা তোমাকে বাইর করতে বললো, এই জিনিসগুলো চিন্তা করে তোমাকে কোন সমীকরণটা ব্যবহার করতে হবে সেটা বুঝতে হবে। আরেকটা যদি দেখো, হাইড্রোজেন পরমাণুর এম কক্ষপথে অবস্থানকারী ইলেকট্রনের ব্যাগ নির্ণয় করো। হাইড্রোজেন পরমাণুর এম কক্ষপথে অবস্থানকারী ইলেকট্রনের ব্যাগ নির্ণয় করো। তো এখানে এম কক্ষপথ বলে দিচ্ছে। এম কক্ষপথ মানে কোন কোন কক্ষপথ? আমরা জানি কক্ষপথগুলোকে কে, এল, এম, এন ইত্যাদি সংখ্যা দ্বারা অক্ষর দ্বারা প্রকাশ করা হয়। তো প্রথম কক্ষপথকে বলে কে শেল বা প্রথম কক্ষপথ। দ্বিতীয় কক্ষপথকে বলা হচ্ছে এল। দ্বিতীয় কক্ষপথকে বলা হচ্ছে, অর্থাৎ এন এর মান যখন 2 হয় সেটাকে আমরা দ্বিতীয় কক্ষপথ বা এল শেল বলি, আর এন এর মান যখন 3 হয় সেটাকে আমরা তৃতীয় কক্ষপথ বা এম শেল বলি। তাহলে এখানে এম কক্ষপথে অবস্থানকারী ইলেকট্রনের ব্যাগ নির্ণয় করা মানে হচ্ছে তৃতীয় কক্ষপথে অবস্থিত ইলেকট্রনের ব্যাগ নির্ণয় করতে বলছে। ঠিক আছে, তো এখন এর আগের কোশ্চেনের সাথে এখানে একটু পার্থক্য আছে। এর আগে কোশ্চেনে ব্যাসার্ধ দেওয়া ছিল, এখানে কিন্তু ব্যাসার্ধ দেওয়া নেই। সুতরাং এম বি আর সমান এন এইচ ডিভাইডেড টোয়াইস বাই, ওই সমীকরণ দিয়ে তুমি এই অঙ্কটা সমাধান করতে পারবা না, যেহেতু এখানে ব্যাসার্ধ নাই। আগে ব্যাসার্ধ ছিল বলে আমরা এম বি আর সমান এন এইচ ডিভাইডেড বাই টোয়াইস পাই এই সূত্র দিয়ে করছিলাম, কিন্তু এইখানে ব্যাসার্ধ যেহেতু নাই তাহলে তোমাকে চিন্তা করতে হবে আর কোন সূত্র দেবে। ব্যাগের আরেকটা সূত্র আছে, সেটা হচ্ছে ভি এন সমান 2 পাই জেড স্কোয়ার ডিভাইড বাই এন এস। এই সমীকরণটা আমরা উপরে লেখা আছে 4 নাম্বার সমীকরণ, ভি এন সমান 2 পাই জেড স্কোয়ার ডিভাইড বাই এন এস। এই যে 4 নাম্বার সমীকরণটা ভি এন সমান 2 পাই জেড স্কোয়ার ডিভাইড বাই এন এস। তাহলে এখন এই সমীকরণ ব্যবহার করে আমরা ব্যাগটা নির্ণয় করতে হবে। তাহলে এই হাইড্রোজেনের এনতম কক্ষপথে অবস্থানকারী ইলেকট্রনের ব্যাগ Bn সমান 2 পাই জেড স্কয়ার ডিভাইড বাই ns। তো এখানে Bnটা বাইর করতে বলছে, পাই তো 3.14,
জেড হচ্ছে পারমাণবিক সংখ্যা, এটার মান হচ্ছে 1, হাইড্রোজেন যেহেতু। ই হচ্ছে ইলেকট্রনের চার্জ, এন এর মান হচ্ছে যেহেতু এমতম কক্ষপথ, এন এর মান হচ্ছে 3, আর এইচ তো প্লাঙ্কের ধ্রুবক। তাহলে এই মান এখানে এখন আমরা মানগুলো বসাবো। এন হচ্ছে কক্ষপথের ক্রম 3, জেড প্লাঙ্কের ধ্রুবক, আর এন হচ্ছে জেড হচ্ছে এইচ হচ্ছে প্লাঙ্কের ধ্রুবক, জেড হচ্ছে নিউক্লিয়াসে প্রোটন সংখ্যা বা পারমাণবিক সংখ্যা বলতে পারো, আর ই হচ্ছে ইলেকট্রনের। আচ্ছা, এখানে একটু ভুল আছে, ইটা হচ্ছে কক্ষপথের ব্যাসার্ধ, টাইপ করতে গিয়ে আসলে ভুল হয়েছে। এই কক্ষপথের ব্যাসার্ধ না, এইটা হচ্ছে ইলেকট্রনের চার্জ। এটা হবে কি ইলেকট্রনের চার্জ, এটা হচ্ছে ইলেকট্রনের চার্জ হবে। এখানে যেটা লেখা আছে এটা হবে ইলেকট্রনের চার্জ, যেটা আমি এখন মুছে দিচ্ছি। এটা হবে কি তাহলে ইলেকট্রনের চার্জ ই, যেটা তোমরা আগে থেকে জানো। ইলেকট্রনের চার্জ হচ্ছে 1.6 ইন্টু 10⁻19 কুলম্ব মাইনাস, তবে আমরা এখানে মাইনাস না, শুধু চার্জের মানটাই বসাবো। তাহলে এই মানগুলো যদি এখানে বসাও, ইলেকট্রনের ব্যাক পাওয়া যাবে 7.29 ইন্টু 10⁵ মিটার পার সেকেন্ড। 7.29 ইন্টু 10⁵ মিটার পার সেকেন্ড। তাহলে এটা হচ্ছে এমতম কক্ষপথে অবস্থানকারী ইলেকট্রনের ব্যাক। এরপরে আরেকটা গাণিতিক সমস্যা যদি আমরা দেখি, সোডিয়াম পরমাণুর সর্বশেষ ইলেকট্রনটির কক্ষপথের ব্যাসার্ধ কত? কি বললো? সোডিয়াম পরমাণুর সর্বশেষ ইলেকট্রনটির কক্ষপথের ব্যাসার্ধ কত? কক্ষপথে ইলেকট্রনটির শক্তি হিসাব করো, আর ইলেকট্রনটির দ্বিতীয় কক্ষপথে স্থানান্তরিত হলে সৃষ্ট বর্ণালীর তরঙ্গ দৈর্ঘ্য কত? তাহলে এখানে তিনটে কোশ্চেন আসলে। প্রথম হচ্ছে সোডিয়াম পরমাণুর সর্বশেষ ইলেকট্রনটির কক্ষপথে ব্যাসার্ধ কত, কক্ষপথে ইলেকট্রনটির শক্তি হিসাব করো, এবং দ্বিতীয় কক্ষপথে স্থানান্তরিত হলে সৃষ্ট বর্ণালীর দৈর্ঘ্য কত, তরঙ্গ দৈর্ঘ্য কত। তাহলে আমরা প্রথমে, যেহেতু কক্ষপথের ব্যাসার্ধ বললো, আমরা কক্ষপথের ব্যাসার্ধের সূত্র জানি। আর এন সমান এন স্কোয়ার এস স্কোয়ার ডিভাইড বাই 4 পাই স্কোয়ার এম জেড ই স্কোয়ার। এটা হচ্ছে এনতম কক্ষপথের ব্যাসার্ধ। এখন সোডিয়ামের সর্বশেষ ইলেকট্রনটা কোন কক্ষপথে সেটা আমাদেরকে বাইর করতে হবে। তাহলে সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস দেখি, 1s2 2s2 2p6 3s1। তাহলে সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস হচ্ছে 1s2 2s2 2p6 3s1। তো এখানে সর্বশেষ ইলেকট্রনটা হচ্ছে 3s অরবিটালে অবস্থিত। সর্বশেষ ইলেকট্রনটা কোথায় অবস্থিত? এই 3s অরবিটালে অবস্থিত। তাহলে সর্বশেষ কক্ষপথ হচ্ছে তৃতীয় কক্ষপথ। সর্বশেষ ইলেকট্রনটা যেহেতু 3s অরবিটালে অবস্থিত, সুতরাং সর্বশেষ কক্ষপথ হচ্ছে তৃতীয় কক্ষপথ। অর্থাৎ আমাদেরকে তৃতীয় কক্ষপথের ব্যাসার্ধ বাইর করতে হবে সোডিয়ামের জন্য। সোডিয়ামের জন্য তৃতীয় কক্ষপথের ব্যাসার্ধ বাইর করতে হবে। তাহলে এখানে এন হচ্ছে কক্ষপথের ক্রম, যেটা 3, যেহেতু তৃতীয় কক্ষপথে অবস্থিত। এইচ হচ্ছে প্লাঙ্কের ধ্রুবক। আমরা এখানে দেখো সিজিএস এককে বসাচ্ছি এবার, 6.626 ইন্টু 10⁻27 আর্ক সেকেন্ড। এবার কিন্তু আমরা এটাকে সিজিএস এককে লিখলাম, প্লাঙ্কের ধ্রুবকের এককটা। সেই জন্য ইলেকট্রনের ভরটাকে আমরা গ্রামে লিখবো। এর আগে আমরা একটা প্রশ্নে সবগুলোকে এসআই পদ্ধতিতে লিখছিলাম। এবার কিন্তু দেখো গ্রাম, এমটা গ্রামে লেখা হয়েছে, কারণ এর আগে একটা সিজিএস এককে লিখছি। তাহলে 9.1 ইন্টু 10⁻28 গ্রাম। পারমাণবিক ভর জেড হচ্ছে, যেহেতু এটা সোডিয়াম এর কথা বলা হচ্ছে, সুতরাং পারমাণবিক সংখ্যা হচ্ছে 11 সোডিয়ামের। ইলেকট্রনের চার্জ 4.8 10⁻10 ESU। ESU হচ্ছে ইলেকট্রোস্ট্যাটিক ইউনিট। ইলেকট্রনের চার্জ 1.6 -1.6 × 10⁻19 কুলম্ব, অথবা যদি ESU ইউনিটে লেখো তাহলে 4.8 ইন্টু 10⁻10 ESU। এই অধ্যায়ের অধিকাংশ অঙ্ক করার ক্ষেত্রে তুমি দেখবে যে ইলেকট্রনের চার্জটাকে ESU ইউনিটে বসানো হচ্ছে। তাহলে এটা মনে রাখতে হবে, ইলেকট্রোস্ট্যাটিক ইউনিটে ইলেকট্রনের চার্জ হচ্ছে 4.8 ইন্টু 10⁻10। এটা হচ্ছে ইলেকট্রন চার্জ। এখন
এই মানগুলো যদি আমরা বসাই তাহলে তৃতীয় কক্ষপথের ব্যাসার্ধ বসাইলাম আমরা, এই যে সবগুলো মান এখানে বসানো হলো। এন এর মান 3, তাহলে 3 স্কোয়ার। এইচ এর মান বসাই, সেটাকে বর্গ করলাম। এরপরে নিচে 4, 3.14 স্কোয়ার, 9.1 ইন্টু 10 ইনভার্স 28। এম এর মান, জেড এর মান 11, জেড এরপরে ই এর মান বসাই, এটাকে স্কোয়ার করেছি। তো এটাকে যদি আমি হিসাব করো তাহলে দেখো আমরা মানগুলো কিন্তু সিজিএস এককে বসাইছি, সুতরাং ব্যাসার্ধ যেটা সেটাও সিজিএস একক পাবো। সিজিএস একক ব্যাসার্ধের একক হচ্ছে সেন্টিমিটার, এই জন্য প্রথমে এই যে এখানে সেন্টিমিটার এককে পাওয়া গেছে, এইটা যেটা পাবা সেটা হচ্ছে কি একক হবে সেন্টিমিটার। মানগুলো বসাই যেটা পাওয়া যাবে সেটা একক হবে সিজিএস একক অর্থাৎ সেন্টিমিটার। এই সেন্টিমিটারকে কি এখানে ন্যানোমিটার এককে বসানো হয়েছে, সেন্টিমিটার থেকে ন্যানোমিটারে নেওয়া হয়েছে, সেন্টিমিটার থেকে ন্যানোমিটারে নেওয়া হয়েছে। 1 সেন্টিমিটার সমান 10 ইনভার্স 1 সেন্টিমিটার সমান 10⁻⁷ ন্যানোমিটার। তো এটাকে তুমি সেন্টিমিটারকে ন্যানোমিটার নিলে 10⁻⁷ দ্বারা গুণ করলে হবে। 10⁻⁷ দ্বারা গুণ করলে 4.3298 ইন্টু 10⁻² ন্যানোমিটার হয়। তাহলে কক্ষপথের ব্যাসার্ধটা আমরা পেলাম। এরপরে বললো যে কক্ষপথে ইলেকট্রনটির শক্তি হিসাব করো। তো শক্তির সমীকরণ আমরা জানি, শক্তির সমীকরণ এনতম কক্ষপথে ইলেকট্রন শক্তি En সমান -2π² mz² e⁴ n²h²। এটা হচ্ছে mতম কক্ষপথের শক্তি। তো এখানে আমাদের যে রাশিগুলো আছে সেগুলোকে আমরা একই এককে অর্থাৎ সবগুলোকে সিজিএস এককে বসাবো। দেখো তৃতীয় কক্ষপথ যেহেতু, তাহলে আমরা সবগুলোকে বসাচ্ছি। মাইনাস তো থাকবে 2, আর হচ্ছে 3.14, এটা হচ্ছে ফাইয়ের মান, এটাকে বড় করলাম। এম ইলেকট্রন বর 9.1 ইন্টু 10⁻28, এটা গ্রামে বসানো হয়েছে। আর পারমাণবিক সংখ্যা 11 স্কোয়ার করা হয়েছে। ই ইলেকট্রনের চার্জ 4.8 10⁻10, এটা হোল টু দি পাওয়ার 4। এরপরে ডিভাইড বাই 3 স্কোয়ার, এন এর মান যেহেতু 3 তাহলে 3 স্কোয়ার ইন্টু 6.626 10⁻27 হোল স্কোয়ার। তো এটাকে তুমি হিসাব করলে পাওয়া যায় -2.917 ইন্টু 10⁻10 আর্ক। যেহেতু আমরা সিজিএস একক বসাইছি তাহলে শক্তির একক হবে আর্ক, এটা হচ্ছে তোমার আর্ক। এরপরে এটা তৃতীয় কক্ষপথের শক্তি, কিন্তু আমাদেরকে তাহলে দ্বিতীয় প্রশ্নটা আমাদের হয়ে গেল যে প্রথমটা ইলেকট্রনের ব্যাসার্ধ কত সেটা বাইর করলাম, আবার কক্ষপথে ইলেকট্রনের শক্তি কত হিসেব করে, এতটুকু হয়ে গেল। তারপর প্রশ্নটা ছিল ইলেকট্রনটি দ্বিতীয় কক্ষপথে স্থানান্তরিত হলে সৃষ্ট বর্ণালীর তরঙ্গ দৈর্ঘ্য হিসাব করো। অর্থাৎ ইলেকট্রনটা তৃতীয় কক্ষপথে আছে, সেখান থেকে যদি দ্বিতীয় কক্ষপথে নেমে আসে তাহলে যেই বর্ণালীর সৃষ্টি হবে তার তরঙ্গ দৈর্ঘ্য হিসাব করো। অর্থাৎ আমরা বোর মতে জানি যে ইলেকট্রন এক কক্ষপথ থেকে আরেক কক্ষপথে গেলে সে শক্তি শোষণ বা বিকিরণ করে। যদি উচ্চ কক্ষপথ থেকে নিম্ন কক্ষপথে আসে তাহলে সে শক্তি বিকিরণ করে। তো এখানে তৃতীয় থেকে দ্বিতীয়তে আসতেছে, অতএব সে শক্তি কি করবে, বিকিরণ করবে, শক্তি বিকিরণ করবে। তো সেই কতটুকু শক্তি বিকিরণ করবে, দুইটা কক্ষপথের শক্তির পার্থক্য যতটুকু ততটুকু শক্তি সে কি করবে, বিকিরণ করবে। এখন আমরা তৃতীয় কক্ষপথের শক্তি জানছি, সুতরাং আমাদেরকে দ্বিতীয় কক্ষপথের শক্তিও কি করতে হবে, বের করতে হবে। সেটা কিভাবে বের করব, দ্বিতীয় কক্ষপথের শক্তি E2 সমান 4/9/4 ইন্টু E3, এটা হচ্ছে দ্বিতীয় কক্ষপথের শক্তি। এখন এই সমীকরণটা কোথা থেকে আসলো সেটা তোমাদেরকে যদি একটু দেখাই, আমরা কি পাইলাম, ইএন সমান কত পাইছিলাম, সেখানে একটু লিখতে পারতেছি না। ইএন সমান পাইছিলাম আমরা তোমার E1 ইন্টু 1/n², এটা পাইছিলাম ইএন সমান E1 ইন্টু 1/n²। এই সমীকরণটা ব্যবহার করে E2 এবং E3 এর মধ্যে আমরা এই সম্পর্কটা বের করতে পারি। E2 এবং
E3 এর মধ্যে এই সম্পর্কটা বের করা যায়। তাহলে E3 এর মান তো আমরা জানি, এখন এখানে E3 এর মান যদি বসাই দিই তাহলে আমরা E2 এর মান পেয়ে যাবো, অর্থাৎ তৃতীয় কক্ষপথের শক্তি আর দ্বিতীয় কক্ষপথের শক্তি বের করলাম। এবারে দুইটা কক্ষপথের শক্তির পার্থক্য E3 মাইনাস E2, এটা বিয়োগ করলে দেখো এটা মাইনাস আছে, ঠিক আছে। এইখানে একটু মাইনাস হবে, এটার আগে একটা মাইনাস আছে, মাইনাসটা উঠে না, এখানে মাইনাস, আর দেখো এইখানে মাইনাস, এটার আগে এখানে একটা মাইনাস, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, সেই জন্য এই মানটা প্লাস আসছে। তাহলে এখান থেকে আমরা E2 মাইনাস E3 মাইনাস E2 পেলাম। এখন তরঙ্গ দৈর্ঘ্য কিভাবে বাইর করব? তরঙ্গ দৈর্ঘ্য ডেল্টা ই, আমরা একটা সমীকরণ দিই ডেল্টা ই সমান E2 মাইনাস E3 মাইনাস E2 ডিভাইড বাই এইচ সমান এইচ নিউ সমান এইচ সি বাই ল্যামডা। তাহলে আমরা এই দুইটা সমীকরণ নিলে হবে, অর্থাৎ ডেল ই সমান এইচ সি বাই ল্যামডা, অথবা E3 মাইনাস E2 সমান এইচ সি ডিভাইড বাই ল্যামডা। এখান থেকে আমরা ল্যামডার মান বাইর করি, তাহলে ল্যামডা সমান হবে ডেল ই ডিভাইড বাই ল্যামডা সমান হবে এইচ সি ডিভাইড বাই ডেল্টা ই, ল্যামডা সমান হবে এইচ সি ডিভাইড বাই ডেল্টা ই। তো এইচ হচ্ছে প্লাঙ্কের ধ্রুবক, সেটার মান আমরা জানি, আর সি হচ্ছে আলোর ব্যাগ, এখানে আলোর ব্যাগ হচ্ছে 3 ইন্টু 10 ইনভার্স 10⁸ সেন্টিমিটার, এটা সিজিএস এককে বসানো হচ্ছে। সিটা হচ্ছে কি আলোর ব্যাগ, এইচটা হচ্ছে প্লাঙ্কের ধ্রুবক, তাহলে প্লাঙ্কের ধ্রুবক হচ্ছে 6.626 ইন্টু 10 ইনভার্স 27, আর সি আলোর ব্যাগ হচ্ছে 3 ইন্টু 10⁸ সেন্টিমিটার পার সেকেন্ড। আর ডেল্টা ই যেটা, সেটা হচ্ছে E2 মাইনাস E1, সেই মানটা তো আমরা এখানে বিয়োগ করে পেয়েছিলাম এটা। এই মানটা বসানোর পরে যোগ বিয়োগ করলে, তুমি ক্যালকুলেশন করলে 5.42 5.452 5.452 ইন্টু 10⁻⁹ সেন্টিমিটার। এটা হচ্ছে শোষিত বা বিকিরিত তরঙ্গ দৈর্ঘ্য। শোষিত বা বিকিরিত, এটা এখানে শোষিত হবে না, যেহেতু আমাদের এখানে তৃতীয় থেকে দ্বিতীয়তে আসলে বিকিরণ হবে, তাহলে বিকিরিত যে রশ্মিটা বা বর্ণালীটা, সেটা তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে 5.452 ইন্টু 10⁻⁹ সেন্টিমিটার। তাহলে আজকে আমরা এতটুকুই, এরপরের ক্লাসে আমরা পরবর্তীতে এই পরবর্তী যে টপিকসটা আছে কোয়ান্টাম সংখ্যা মনে হচ্ছে, আমরা এগুলো নিয়ে আলোচনা করব। তো কোয়ান্টাম সংখ্যা না, তার আগে ডি ব্রগলি ইকুয়েশন আছে, তোমরা নিশ্চয়ই বই সংগ্রহ করছো, বই থেকে এই ধরনের আরো অনেক গাণিতিক সমস্যা বইতে দেখবা, কিছু আছে সমাধান করে দেওয়া আছে, আবার কিছু আছে অনুশীলনী আকারে আছে। তো তোমরা সব গাণিতিক সমস্যাগুলো নিজেরা প্র্যাকটিস করবা। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ, সবাই ভালো থাকো, সুস্থ থাকো।